বন্ধুরা, আমার নাম ভূমিকা। জীবনের খাতাটা যখন উল্টে দেখি তখন মনে হয় আমার গল্পটা আর ৫টা সাধারণ মেয়ের মতো হতে পারত। কিন্তু ভাগ্য আমাকে টেনে নিয়ে গিয়েছিল এক কঠিন পরীক্ষার মাঝখানে। ছোটবেলায় যখন আমার খেলার বয়স, তখনই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আমি আমার মা আর বাবাকে হারাই। সেই ট্রমা, সেই একাকিত্ব আমাকে গ্রাস করার আগেই আমার মাসি আর মেসোমশাই আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তারা আমাকে আশ্রয় দিয়েছিলেন, অন্ন দিয়েছিলেন, কিন্তু যে স্নেহ একটা শিশুর প্রাপ্য তা আমি কোনোদিন পাইনি। তাদের সংসারে আমি ছিলাম এক অতিরিক্ত মানুষ, যার উপস্থিতি তাদের কাছে বোঝা ছাড়া আর কিছু ছিল না। তাই আমার বয়স 18 পেরোতে না পেরোতেই তারা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। তাদের একটাই লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব আমাকে বিদায় করা। পাত্র ঠিক হলো খুব দ্রুতই। ছেলে বিদেশ ফেরত, সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের একমাত্র সন্তান, নাম রাজীব। আমার মেসোমশাই রাজীবের বাবা হরিশঙ্কর চৌধুরীর ছোটবেলার বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বের খাতিরে এবং পুরনো কোনো এক প্রতিজ্ঞা রক্ষার্থেই হরিশঙ্কর আঙ্কেল আমাকে তার বাড়ির বউ হিসেবে চেয়েছিলেন। আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনে করেনি। আমি জানতাম আমার মতো এতিম মেয়ের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। তাই অনেকটা পুতুলের মতোই আমি এই বিয়েতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি এই বিয়ে আমার জীবনের এক করুণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিয়ের দিনটা ছিল মেঘলা, কোনো জাঁকজমক ছিল না, কারণ মেসোমশাই আগেই হাতজোড় করে হরিশঙ্কর আঙ্কেলকে বলেছিলেন যে তিনি পণ বা যৌতুক কিছুই দিতে পারবেন না। হরিশঙ্কর আঙ্কেল মানুষ হিসেবে ছিলেন মাটির মতো। তিনি হাসি মুখেই বলেছিলেন, আমার বন্ধু কন্যার চেয়ে বড় যৌতুক আর কি হতে পারে। তিনি আমাকে সাদরে গ্রহণ করেছিলেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। রাজীব বা আমার শাশুড়ি কেউই এই বিয়ে মন থেকে মেনে নিতে পারেননি। বাসর রাত। প্রতিটি মেয়ের জীবনে এই রাত্রি নিয়ে হাজারো রঙিন স্বপ্ন থাকে। আমিও হয়তো অবচেতন মনে কিছু স্বপ্ন বুনেছিলাম। ঘর ভর্তি রজনীগন্ধার তীব্র গন্ধ, বিছানায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো, আমি নববধূর সাজে, বুক ভরা আশা আর একরাশ ভয় নিয়ে বসেছিলাম। দেয়াল ঘড়ির টিকটিক শব্দ আমার বুকের ধরফরানি বাড়িয়ে দিচ্ছিল। রাত গভীর হল। অবশেষে দরজা খোলার শব্দ হল। রাজীব ঘরে ঢুকল। কিন্তু তার পায়ে কোনো ধীর লয় ছিল না, ছিল বিরক্তি। সে আমার দিকে একবার ভালো করে তাকালোও না। গায়ের শেরওয়ানিটা খুলে সজোরে সোফায় ছুঁড়ে ফেলে সে আমার সামনে এসে দাঁড়াল। আমি ভয়ে ভয়ে তাকালাম। তার চোখে ছিল রাজ্যের ঘৃণা। কোনো ভনিতা না করেই সে কর্কশ্বরে বলে উঠল, শোনো, সোজা কথা বলি, এই বিয়েটা আমার বাবার জেদের ফল। তিনি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে এই বিয়েতে রাজি করিয়েছেন। তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, আর এই ঘরেও তুমি থাকবে একজন অবাঞ্ছিত আসবাবের মতো। তার প্রতিটি শব্দ যেন তীরের মতো আমার হৃদয়ে বিঁধছিল। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। যে মানুষটিকে স্বামী হিসেবে মেনে নিয়ে এই ঘরে এসেছি, সে প্রথম রাতেই আমাকে এভাবে প্রত্যাখ্যান করল। সেই রাতটা ছিল আমার জীবনের প্রথম অভিশপ্ত রাত। রাজীব পাশ ফিরে শুয়ে রইল, নাক ডাকতে শুরু করল, আর আমি জানলার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। আকাশের চাঁদটাও সেদিন মেঘে ঢাকা ছিল, ঠিক আমার ভাগ্যটার মতো। আমার মনে হচ্ছিল এই অন্ধকারই হয়তো আমার চিরস্থায়ী সঙ্গী। চোখের জল ফেলার অধিকারটুকুও যেন আমার ছিল না, পাছে কেউ শব্দ শুনে ফেলে। পরদিন সকালে নিয়ম মেনে সবার আশীর্বাদ নেওয়ার কথা। এক বুক আতঙ্ক নিয়ে আমি নিচে নামলাম। শাশুড়িমা সোফার বসে খবরের কাগজ পড়ছিলেন। আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তিনি এমনভাবে পা সরিয়ে নিলেন যেন আমি কোনো অস্পৃশ্য। তিনি কাগজ থেকে মুখ না তুলেই বললেন, বিনা পণের এই অপয়া মেয়েকে আমি ছেলের বউ হিসেবে মানি না। আমার ছেলের জন্য শহরের কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছিল, শুধু তোর জন্য সব নষ্ট হলো। সকাল সকাল তোর মুখ দেখে দিনটা শুরু করতে চাই না। সকালে নাস্তা টেবিলে বসার সাহস আমার হলো না। আমি রান্নাঘরের কোণে, যেখানে বাড়ির পরিচারিকারা বসে, সেখানে দাঁড়িয়ে রইলাম, যদি কেউ দয়া করে ডাকে। আমার এই নিদারুণ অপমানের দিনে একমাত্র ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর মশাই।
হরিশঙ্কর আঙ্কেল। তিনি আমাকে দেখতে না পেয়ে চিৎকার করে ডাকলেন, ভূমিকা কোথায়? ও না খেলে আমি খাবো না। তিনি আমাকে টেবিলে ডেকে নিজের পাশে বসালেন। রাজীব আর শাশুড়ির দিকে তাকিয়ে তিনি গম্ভীর গলায় বললেন, ভূমিকা এখন এই বাড়ির লক্ষ্মী। ওর অসম্মান মানে আমার অসম্মান। আমি বেঁচে থাকতে এই বাড়িতে ওর চোখের জল যেন না পড়ে। শ্বশুরের এই কথাগুলো আমাকে কিছুটা সাহস দিলেও শাশুড়ি আর রাজীবের চোখের দৃষ্টিতে যে বিষ ছিল তা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে আমার লড়াইটা হবে একার, আর তা হবে খুব দীর্ঘ। দিনগুলো কাটছিল এক অসহ্য নীরবতা আর মানসিক যন্ত্রণার মধ্যে। রাজীব ব্যবসার কাজে সকালে বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে। আমি সারাদিন বাড়ির সব কাজ করতাম। শাশুড়িমা আমাকে বাড়ির বউ নয়, বরং একজন বিনা বেতনের দাসী মনে করতেন। সকাল থেকে রাত পর্যন্ত চা বানানো, ঘর মোছা, কাপড় কাচা থেকে শুরু করে রান্না করা সবই আমাকে করতে হতো। তবু আমি মুখ বুজে সব সহ্য করতাম, এই আশায় যে হয়তো আমার সেবা আর ভালোবাসা দিয়ে একদিন তাদের মন গলাতে পারবো। কিন্তু পাথর কি কখনো গলে? একদিন দুপুরে আমি শাশুড়ির ঘর গোছাচ্ছিলাম। তিনি বিছানায় শুয়ে ফোনে আমার ননদ অর্থাৎ তার মেয়ের সাথে কথা বলছিলেন। আমি অজান্তেই তাদের কথা শুনে ফেললাম। তিনি বলছিলেন, তোর বাবা তো পাগল হয়ে গেছে। থেকে এক অনাথ ভিখারি মেয়েকে ধরে এনে রাজীবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি তো সুযোগ খুঁজছি, কবে একে বাড়ি থেকে বিদায় করা যায়। যতক্ষণ তোর বাবা আছে ততক্ষণ কিছু করা যাচ্ছে না, কিন্তু আমি ঠিক ব্যবস্থা করব। এই কথা শুনে আমার হাত থেকে কাঁচের ফুলদানিটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। শব্দ শুনে শাশুড়িমা উঠে বসলেন। ভাঙা ফুলদানি দেখে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি আমার দিকে তেড়ে এসে বললেন, তুই কি চাস বলতো? আমাদের সব সুখ শান্তি কি ভেঙে দিতে চাস? এটা আমার মায়ের দেওয়া ফুলদানি ছিল, তোর মতো অলক্ষীর হাতে পড়ে সব নষ্ট হচ্ছে। তিনি আমার হাতটা এমন জোরে চেপে ধরলেন যে আমার মনে হলো হাড়গুলো গুড়িয়ে যাবে। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, মনে রাখিস, যতদিন আমার স্বামী বেঁচে আছে ততদিন তুই এই বাড়িতে আছিস। যেদিন তিনি থাকবেন না সেদিন তোর কি দশা করি দেখিস। আমি সেদিন বুঝেছিলাম আমার নিরাপত্তা এবং সম্মান সবটুকুই নির্ভর করছে অসুস্থ শ্বশুর মশার ওপর। তিনি ছাড়া এই প্রাসাদ সম বাড়িতে আমার অস্তিত্ব ধুলোর সমান। হরিশঙ্কর আঙ্কেল হয়তো বাড়ির পরিবেশটা আঁচ করতে পারতেন। তিনি মাঝে মাঝে আমাকে তার স্টাডি রুমে ডেকে বসাতেন। তিনি তার বন্ধু অর্থাৎ আমার বাবার গল্প করতেন। বলতেন, ভূমিকা মা আমার, তুমি মন খারাপ করো না। রাজীব এখন বুঝছে না, ও একটু জেদি, কিন্তু একদিন ও ঠিক বুঝবে তুমি কত ভালো মেয়ে। হীরা চিনতে ভুল করছে ও। তার এই আশ্বাসবাণী ছিল আমার বাঁচার একমাত্র অবলম্বন। একদিন তিনি আমাকে বললেন, চলো মা, আজ তোমাকে আমার ফ্যাক্টরিতে নিয়ে যাই। ঘরের কোণে বসে না থাকে বাইরের জগৎটা দেখা দরকার। রাজীব এতে আপত্তি জানালো। বাবা, ও ফ্যাক্টরিতে গিয়ে কি করবে? ও কি কিছু বোঝে? কিন্তু বাবার কথার উপর কথা বলার সাহস রাজীবের ছিল না। ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম হরিশঙ্কর আঙ্কেল আমাকে ব্যবসার কিছু হিসেব বোঝাচ্ছেন। তিনি হয়তো চাইছিলেন আমি স্বাবলম্বী হই বা ভবিষ্যতের জন্য আমাকে প্রস্তুত করছিলেন, কিন্তু বিধাতার লিখন ছিল অন্যরকম। সেই দিন বিকেলে বাড়ি ফেরার পথে গাড়িতে হরিশঙ্কর আঙ্কেল হঠাৎ বুকে হাত দিয়ে কুঁকড়ে গেলেন। তার মুখ নীল হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি আতঙ্কিত হয়ে ড্রাইভারকে বললাম, তাড়াতাড়ি হাসপাতালে চলো। আমি আঙ্কেলের হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আপনি ঠিক হয়ে যাবেন, কিচ্ছু হবে না আপনার। তিনি ঝাপসা চোখে আমার দিকে তাকালেন, অস্পষ্ট স্বরে শুধু বললেন, ভূমিকা, নিজেকে শক্ত রেখো, হার মেনো না। ওটাই ছিল তার শেষ কথা। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ডাক্তার যখন এমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে মাথা নিচু করে জানালেন, উই আর সরি, উনি আর নেই, তখন আমার মনে হলো আমার মাথার উপর থেকে আকাশটা সরে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কার জন্য কাঁদছি, আঙ্কেলের জন্য নাকি আমার আসন্ন বিপদের কথা ভেবে। সেই মুহূর্তেই আমার জীবনের অন্ধকার অধ্যায়টি আরও গাঢ় হতে শুরু করল। আমি জানতাম আমার রক্ষা কবচ সরে গেছে, এবার শুরু হবে আসল নির্যাতন। শ্বশুরমশাইয়ের মৃত্যু আমাদের বাড়িতে এক বিশাল শূন্যতা তৈরি করল, কিন্তু আমার জন্য তা ছিল নরকের দরজা খুলে যাওয়ার মতো। তার শেষকৃত্যের সময় আমি এক কোণে দাঁড়িয়েছিলাম, যেন আমি এই পরিবারের কেউ নই, কোনো এক আগন্তুক। আত্মীয় স্বজনদের ভিড়ে আমি ছিলাম সম্পূর্ণ একা। রাজীব বাবার মৃত্যুতে শোকাহত ছিল ঠিকই, কিন্তু তার শোকের মধ্যেও আমার প্রতি বিরক্তি আর রাগ স্পষ্ট ছিল।
শ্রাদ্ধানুষ্ঠানের দিন শাশুড়ি মা সবার সামনেই আমাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বিলাপ করতে করতে বললেন, ওগো তোমরা দেখো, এই অলক্ষী মেয়েটা আসার পরেই আমার ভরা সংসার ছারখার হয়ে গেল। ও এসেই আমার স্বামীর ভাগ্যটা খেলো। অপয়া, ডাইনি। উপস্থিত আত্মীয়রা আর চোখে আমার দিকে তাকাতে লাগলো। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো, তা ঠিক, বউ আসার পরেই তো ভদ্রলোক মারা গেলেন। অপমানের ভারে আর লজ্জায় আমার মাথা নিচু হয়ে রইল। আমি প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছিলাম। সমাজ যে এত নিষ্ঠুর হতে পারে, একজন সদ্য বিধবা নারীকে সান্ত্বনা না দিয়ে এভাবে দোষারোপ করতে পারে, তা আমি সেদিন প্রথম দেখলাম। হরিশঙ্কর আঙ্কেলের মৃত্যুর পর বাড়ির পুরো নিয়ন্ত্রণ চলে গেল শাশুড়ি মা আর রাজীবের হাতে। রাজীব এখন ব্যবসার হাল ধরল, কিন্তু রাজীবের ব্যবসার প্রতি কোনো মন ছিল না। সে ছিল বিলাসী আর খামখেয়ালি। বাবার মতো অভিজ্ঞতা বা ধৈর্য কোনোটাই তার ছিল না। সে অফিসে যাওয়া কমিয়ে দিল, পুরনো ও বিশ্বস্ত কর্মচারীদের ছাঁটাই করে তার চাটুকার বন্ধুদের নিয়োগ দিল। ফলে কিছুদিন যেতে না যেতেই ব্যবসার মন্দা দেখা দিতে শুরু করল। একের পর এক অর্ডার বাতিল হতে লাগলো, কারখানার মেশিনগুলো অচল হতে শুরু করলো। রাজীব প্রতিদিন রাতে বাড়ি ফিরে তার সব ব্যর্থতার দায় আমার ওপর চাপাতো। মদ্যপ অবস্থায় সে চিৎকার করে বলতো, তোর মুখ দেখার পর থেকে আমার সব কাজ নষ্ট হচ্ছে, তুই আমার জীবনের শনি, তোর জন্য আমার বাবার ব্যবসা ডুবছে। একদিন রাতে রাজীব ভীষণ রেগে বাড়ি ফিরল। আমি তাকে জল দিতে গেলাম, কিন্তু সে গ্লাসটা হাত দিয়ে মেরে ফেলে দিল। কাচের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে গেল। খবরদার আমার সামনে আসবি না, তোর ছায়াও আমরা ব্যবসার ক্ষতি করছে, সে চিৎকার করে বলল। আমি কাঁচের টুকরো পরিষ্কার করতে করতে কাঁদছিলাম। শাশুড়ি মা পাশের ঘর থেকে সব শুনছিলেন, কিন্তু তিনি ছেলেকে থামানোর বদলে আরও উস্কে দিলেন। তিনি বললেন, ঠিকই তো বলছো, তুই এই বাড়ির জন্য অভিশাপ। তোর বাবা মা মরেছে তোকে একা রেখে, আর তুই এসে আমার স্বামীকে খেলি। সেই রাতে আমি না খেয়ে রান্নাঘরের মেঝেতে এক কোণে বসে রাত কাটালাম। ব্যবসায় লোকসান বাড়তেই থাকলো। পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করতে শুরু করল। রাজীবের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকত। সে আমাকে হাত খরচ দেওয়া বন্ধ করে দিল। এমনকি বাড়িতে আমার জন্য যেটুকু খাবার বরাদ্দ ছিল তাও কমিয়ে দেওয়া হলো। এরই মধ্যে আমার ননদ বাপের বাড়িতে এসে হাজির হলো। সে এসেই মায়ের সাথে মিলে আমার বিরুদ্ধে নতুন নতুন ফন্দি আঁটতে শুরু করল। ননদ বলতো, দাদা, তুমি এই মেয়েকে ডিভোর্স দিচ্ছ না কেন? একে বিদায় করলেই দেখবে তোমার ব্যবসা আবার দাঁড়িয়ে যাবে। ও যতদিন এই বাড়িতে আছে ততদিন কোনো উন্নতি হবে না। রাজীব বোনের কথায় সাই দিয়ে বলতো, বাবার উইলের কারণে আইনি জটিলতা আছে, তবে আমি এমন ব্যবস্থা করব যে ও নিজেই পালাতে বাধ্য হবে। এই ঘোর অমানিসার মধ্যেও আমার জীবনে এক ফোঁটা আশার আলো হয়ে এসেছিল আমার দেওর রণদীপ। রণদীপ ছিল হরিশঙ্কর আঙ্কেলের ছোট ভাইয়ের ছেলে, সম্পর্কে আমার খুড়তো দেওর। সে বিদেশে পড়াশোনা করত এবং কাকার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ফিরেছিল। রণদীপ ছিল রাজীবের সম্পূর্ণ বিপরীত, শান্ত, ভদ্র এবং শিক্ষিত। সে আমাকে খুব সম্মান করত এবং বৌদি হিসেবে ভালোবাসত। সে যখন দেখল বাড়ির সবাই আমার উপর অন্যায় করছে, সে এর প্রতিবাদ করতে শুরু করল। একদিন দুপুরে আমি উঠোনে রোদে দাঁড়িয়ে মশলা শুকোচ্ছিলাম। শরীরটা খুব দুর্বল লাগছিল। রণদীপ আমার কাছে এসে বলল, বৌদি, তুমি এত কষ্ট সহ্য করছো কেন? দাদা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, কাকিমাও তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে, তুমি প্রতিবাদ করো না কেন? আমি ম্লান হেসে বললাম, ভাই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। যাদের কেউ নেই তাদের সব সহ্য করাই নিয়ম। রণদীপ দৃঢ় গলায় বলল, অন্যায়ের সাথে আপোষ করা কোনো সমাধান হতে পারে না বৌদি। চুপ করে থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তার এই সহানুভূতি আমার ভালো লাগত, কিন্তু আমি জানতাম না যে আমার প্রতি রণদীপের এই সহানুভূতি একদিন আমার জন্য কাল হয়ে দাঁড়াবে এবং ওরা সেটাকেই আমার চরিত্রহীনার প্রমাণ হিসেবে ব্যবহার করবে। দিন যত যাচ্ছিল, রাজীবের অধঃপতন ততই বাড়ছিল। হতাশা কাটাতে সে বাজে সঙ্গীদের সাথে মিশতে শুরু করল এবং আরও বেশি মদ্যপান করতে লাগল। এরই মধ্যে আমি লক্ষ্য করলাম রাজীব প্রায়ই ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, হাসাহাসি করে। আমি কাছে গেলেই সে ফোন লুকিয়ে ফেলে বা রেগে যায়। একদিন তার ফোনটা টেবিলের উপর বাজছিল। স্ক্রিনে নাম ভাসছে রাশি। আমি ফোনটা নিয়ে রাজীবের কাছে যেতেই সে বাথরুম থেকে বেরিয়ে ছো মেরে ফোনটা নিয়ে নিল। আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার সাহস পেলে কোত্থেকে? ছোট লোক কোথাকার, সে ধমক দিল। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, রাশিকে? তুমি কি কোনো সম্পর্ক? কথা শেষ করার আগেই সে তাচ্ছিল্যের সাথে বলল, রাশি আমার বিজনেস পার্টনার এবং খুব ভালো বন্ধু। তোর মতো সেকেলে অশিক্ষিত নয়, সে অনেক স্মার্ট।
তার সাথে কথা বললে আমার মন ভালো থাকে, তোর মুখ দেখলে তো মেজাজ খারাপ হয়ে যায়। শাশুড়ি মা সব জানতেন এবং তিনি রাজীবের এই সম্পর্ককে প্রশ্রয় দিতেন। তিনি ভাবতেন রাশির মতো ধনী এবং আধুনিক মেয়ের সাথে রাজীবের বিয়ে হলে তাদের ব্যবসার উন্নতি হবে এবং সমাজে তাদের স্ট্যাটাস বাড়বে। তিনি আমাকে প্রায়ই শোনাতেন, তুই তো আমার ছেলেকে কোনো সুখ দিতে পারিসনি, ও যদি বাইরে একটু শান্তি খোঁজে তাতে দোষের কি? একদিন রাশি নামের মেয়েটি আমাদের বাড়িতে এলো। তার সাজগোজ ছিল চটকদার, আচরণ ছিল অত্যন্ত উদ্ধত। সে সরাসরি রাজীবের হাত ধরে ড্রয়িং রুমে বসল। শাশুড়ি মা আমাকে হুকুম করলেন, যা রাশির জন্য চা আর নাস্তা নিয়ে আয়, আর শোন, ভালো কাপ প্লেটে দিবি। নিজের স্বামীর প্রেমিকার জন্য চা বানাতে গিয়ে আমার হাত কাঁপছিল, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি যখন ট্রে হাতে তাদের সামনে গেলাম, রাশি আমাকে আপাদ মস্তক দেখে বাঁকা হেসে বলল, ও এই তোমার স্ত্রী? আমি তো ভেবেছিলাম বাড়ির কাজের লোক। রাজীব, তোমার চয়েস এত খারাপ ছিল জানতাম না। রাজীব এবং শাশুড়ি মা দুজনেই তার কথায় উচ্চস্বরে হেসে উঠল। নিজের ঘরে নিজের স্বামীর সামনে এমন অপমান সহ্য করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। আমি ট্রে নামিয়ে রেখে নীরবে সেখান থেকে চলে এলাম এবং নিজের ঘরে বালিশে মুখ গুজে কাঁদলাম। এদিকে ব্যবসার অবস্থা আরও খারাপ হলো। পাওনাদাররা চাপ দিতে লাগলো, ব্যাংক থেকে নোটিশ এলো। রাজীব দিশেহারা হয়ে রাশির কাছে সাহায্য চাইল, বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে বলল। কিন্তু রাশি পরিষ্কার জানিয়ে দিল, সরি রাজীব, বন্ধুত্ব এক জিনিস আর বিজনেস আরেক জিনিস। আমি কোনো ডুবন্ত ব্যবসায় টাকা ঢালব না। রাজীব হতাশ হয়ে পড়ল। তার মনে হলো আমার জন্যই তার এই দুর্ভাগ্য। তার সমস্ত রাগ এসে পড়ল আমার উপর। পরদিন সকালে শাশুড়িমা এক নতুন এবং ভয়ঙ্কর নাটক শুরু করলেন। তিনি বললেন, এই মেয়ের উপর নিশ্চয়ই কোনো খারাপ দৃষ্টি বা অশুভ ছায়া আছে, না হলে আমার ছেলের এত ক্ষতি হতো না, রাশিও মুখ ফিরিয়ে নিত না। একে শুদ্ধ করতে হবে। তিনি পাড়া থেকে এক ভণ্ড তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিকটি ছিল অদ্ভুত দর্শন, লম্বা জট ধরা চুল, রক্তজবা রঙের পোশাক। সে এসেই ঘোষণা করল, আমাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধিকরণের নামে শুরু হলো এক মানসিক অত্যাচার। আমাকে বাড়ির মাঝখানের উঠোনে বসিয়ে চারপাশে ধোঁয়া তৈরি করা হলো। তান্ত্রিক বিকট শব্দে মন্ত্র পড়ছিল, আর মাঝে মাঝে আমার মুখে মন্ত্র পড়া জল ছিটিয়ে দিচ্ছিল এবং নিমপাতা দিয়ে ঝাড়ছিল। শাশুড়ি আর ননদ বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিল। ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি কাশছিলাম, চোখ জ্বালা করছিল। আমি হাত জোর করে শাশুড়িকে বললাম, মা, আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না। কিন্তু তিনি বললেন, চুপ করে বসে থাক, তোর শরীরের বিষ না নামলে আমার ছেলের উন্নতি হবে না। সেই মুহূর্তে আমি অনুভব করলাম, এখানে মানুষ নয়, কিছু পাষাণ বাস করে। আমার আত্মসম্মান সেদিন ধুলোয় মিশে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে ধুঁকে ধুঁকে মরার চেয়ে প্রতিবাদ করা বা সরে যাওয়াই শ্রেয়। সেই তান্ত্রিকের ঘটনার পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। শরীর এবং মন দুটোই অবশ হয়ে আসছিল। কয়েকদিন পর রণদীপ শহরের বাইরে থেকে কাজ শেষ করে ফিরে এলো। আমার বিধ্বস্ত অবস্থা, চোখের নিচে কালি আর শুকিয়ে যাওয়া শরীর দেখে সে চমকে উঠল। বৌদি, তোমার এই অবস্থা কেন? তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছে। তুমি কি ঠিকমতো খাও না? সে উদ্বিগ্ন হয়ে বলল। আমি কিছু বলার আগে শাশুড়িমা এসে বললেন, ও কিছু না, সিজনাল জ্বর, বেশি ন্যাকামি করা ওর স্বভাব। রণদীপ বিশ্বাস করল না। সে আমার জন্য ডাক্তার দেখালো, ওষুধ এনে দিল এবং আমার খোঁজ খবর নিতে লাগল। সে আমাকে ফলের রস করে খাওয়াতো, বই পড়ে শোনাতো। অনেক দিন পর কেউ আমাকে একটু যত্ন করছিল। রাজীব রণদীপের এই আচরণে ক্ষিপ্ত হল। সে রণদীপকে আড়ালে ডেকে বলল, তুই কেন ওর ব্যাপারে এত নাক গলাচ্ছিস? ও আমার বউ, আমি বুঝব। রণদীপ শান্ত গলায় উত্তর দিল, দাদা, ও আমাদের বাড়ির বউ, কোনো আসবাবপত্র নয়। মানুষ হিসেবে ওর প্রতি আমাদের দায়িত্ব আছে। তুমি যা করছো তা অন্যায়। শাশুড়ি মা আড়াল থেকে সব দেখছিলেন এবং তার মনে এক কুটিল বুদ্ধি এলো। তিনি ভাবলেন, রণদীপকে যদি আমার সাথে জড়িয়ে কোনো স্ক্যান্ডেল বা কেলেঙ্কারি তৈরি করা যায়, তাহলে রণদীপও চুপ হয়ে যাবে আর আমাকেও চরিত্রহীনা বলে তাড়ানো সহজ হবে। একদিন দুপুরে সবাই যখন যার যার ঘরে বিশ্রাম নিচ্ছিল, রণদীপ আমার ঘরে এসেছিল আমাকে একটা গল্পের বই দিতে।
সে জানতো আমি পড়তে ভালোবাসি। শাশুড়ি মা চুপি চুপি এসে বাইরের মেন দরজাটা এমনভাবে ভেজিয়ে দিলেন যেন মনে হয় আমরা গোপনে দরজা বন্ধ করে কথা বলছি। এরপর তিনি পাড়ার কয়েকজন মহিলাকে ডেকে আনলেন এবং নাটক করে বললেন, উমা দেখো দেখো, ভর দুপুরে দেওর আর বৌদি ঘরের মধ্যে কি করছে, দরজা বন্ধ কেন? পাড়ার মহিলারা ফিসফিস করতে শুরু করল। রণদীপ ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে বলল, কাকিমা তুমি এসব কি বলছো? দরজা তো খোলাই ছিল, হয়তো হাওয়ায় ভিজে গেছে। আমি তো শুধু বই দিতে এসেছিলাম। শাশুড়িমা চিৎকার করে বললেন, ন্যাকামি করবি না রণদীপ, তোদের মধ্যে কি চলছে তা আর আমার বুঝতে বাকি নেই। তলে তলে এত দূর, ছি ছি, আমার মান সম্মান সব গেল। আমার ছেলেটা অফিসে খাটে আর বউ বাড়িতে দেওরের সাথে ফুর্তি করে। আমি লজ্জায় ও অপমানে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। নিজের শাশুড়ি কিভাবে আমার চরিত্রের ওপর এমন জঘন্য দাগ লাগাতে পারেন? আমি চিৎকার করে বললাম, মা আপনি মিথ্যা কথা বলছেন, রণদীপ আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু কে শোনে কার কথা? সন্ধ্যাবেলা রাজি বাড়ি ফিরলে শাশুড়িমা তার কানে বিষ ঢাললেন, ঘটনাটিকে আরও রং চড়িয়ে বললেন। রাজীব এমনিতেই আমাকে সহ্য করতে পারত না, তার ওপরে মিথ্যা কথা শুনে সে হিতাহিত জ্ঞান হারালো। সে ঘরে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল। তোর সাহস তো কম না, আমার ভাইয়ের সাথে তুই এত নিচু, তোর মতো নষ্ট মেয়েকে এক মুহূর্তই বাড়িতে রাখবো না। রণদীপ আমাকে বাঁচাতে এলে রাজীব তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই চুপ কর, তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, তোরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছিস। সেই রাতে বাড়িতে এক প্রলয় ঘটে গেল। রাজীব ঘোষণা করল সে আমাকে আর এই বাড়িতে রাখবে না। শাশুড়িমা আর ননদ তৃপ্তির আশি হাসল। রণদীপ আমাকে বলল, বৌদি আমি লজ্জিত, আমার জন্যই তোমাকে এই অপমান সইতে হলো। আমি বললাম, দোষ তোমার নয় ভাই, দোষ ওদের নোংরা মনের। কিন্তু আমি বুঝতে পারলাম এই বাড়িতে থাকার আর কোনো অধিকার অবশিষ্ট নেই, আমার পবিত্রতা প্রমাণের আর কোনো উপায় নেই। পরদিন সকালের সূর্যতা আমার জন্য কোনো আশা নিয়ে এলো না, বরং নিয়ে এলো চরম অপমান আর অনিশ্চয়তা। শাশুড়িমা সকালবেলায় আমার সামান্য কিছু কাপড় চোপড় একটা ময়লা ব্যাগে ভরে বারান্দায় ছুঁড়ে ফেলে দিলেন। তিনি পাড়া প্রতিবেশীদের শুনিয়ে চিৎকার করে বললেন, বের হ আমার বাড়ি থেকে, এই বাড়িতে কোনো কলঙ্কিনী অসতী নারীর জায়গা নেই। যে নারী স্বামীর অমঙ্গল চায়, দেওরের সাথে সম্পর্ক করে, তাকে আমি দূর করে দিলাম। রাজীব বাসে দাঁড়িয়েছিল, তার মুখে কোনো ভাবানন্তর নেই, যেন সে একটা বোঝা নামিয়ে স্বস্তি পাচ্ছে। আমি রাজীবের পায়ের কাছে বসে বললাম, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, আমাকে এভাবে তাড়িও না, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি রাস্তায় মরে যাব। রাজীব পা সরিয়ে নিয়ে বলল, তোর মোড়া বাছায় আমার কিছু যায় আসে না, তুই এখন থেকে আমার কাছে মৃত। ননদ আমাকে হাত ধরে টেনে দরজার দিকে নিয়ে গেল। তোর নাটকে আর কাজ হবে না, যা এখন রাস্তায় গিয়ে দাঁড়া, বলে সে আমাকে ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে দরজার চৌখাটে হোঁচট খেলাম। কপাল কেটে রক্ত বের হতে লাগল। পাড়ার লোকজন তামাশা দেখছিল, কেউ এগিয়ে এলো না। সমাজের এই নিষ্ঠুর রূপ দেখে আমি বাঁক রুদ্ধ হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে রণদীপ সেখানে এসে উপস্থিত হল। সে আমার ব্যাগটা মাটি থেকে তুলে নিল এবং আমাকে সাহায্য করল উঠে দাঁড়াতে। সে চিৎকার করে বলল, তোমরা কি মানুষ নও? একটা নিরপরাধ মেয়ের সাথে এমন আচরণ করতে লজ্জা করে না? তোমরা ঈশ্বরকে কি জবাব দেবে? শাশুড়িমা বললেন, তুই আবার ওর হয়ে কথা বলতে এসেছিস? লজ্জা করে না? যা, ওই অলক্ষীকে নিয়ে তুইও বেরিয়ে যা, এই বাড়িতে তোদের কারো জায়গা নেই। রণদীপ রাজীবের দিকে তাকিয়ে বলল, দাদা তুমিও চুপ করে আছো? একদিন তুমি খুব পস্তাবে। হীরা ভেলে কাঁচ কোড়ালে এর মাসুল তোমাকে দিতে হবে। রাজীব কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়ে নিল। রণদীপ আমার দিকে তাকিয়ে বলল, চলো বৌদি, যেখানে তোমার সম্মান নেই, যেখানে তোমাকে মানুষ মনে করা হয় না, সেখানে থাকার কোনো মানে হয় না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি বললাম, কোথায় যাব ভাই? আমার তো কেউ নেই। রণদীপ দৃঢ় গলায় বলল, ঈশ্বর একটি দরজা বন্ধ করলে 10টি খুলে দেন, ভরসা রাখো। রণদীপ আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। আমরা যখন চলে যাচ্ছিলাম, আমি পেছনে ফিরে শেষবারের মতো সেই বিশাল বাড়িটার দিকে তাকালাম। যে বাড়িতে আমি বধূ হয়ে এসেছিলাম, সেখান থেকে আজ আমি এক কাপড়ে কপালে কলঙ্কের দাগ নিয়ে বিদায় নিচ্ছি। রিকশা চলছে, বাতাসের ঝাপটায় আমার চোখের জল শুকিয়ে যাচ্ছে। রণদীপ আমাকে নিয়ে শহরের এক প্রান্তে একটি এনজিওতে গেল। সেখানকার নাম আশ্রয়। এটি এমন নারীদের জন্য যারা সমাজ বা পরিবার দ্বারা নিগৃহীত। রণদীপ সেখানকার ইনচার্জ কিরণ ম্যাডামের সাথে কথা বলল।
কিরণ ম্যাডাম অত্যন্ত ভদ্র এবং ব্যক্তিত্বময়ী মহিলা। তিনি আমার অবস্থা দেখে, কপালের রক্ত দেখে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ভয় নেই মা, এটা তোমার নিজের বাড়ি মনে করো। এখানে সবাই লড়াকু, কেউ তোমাকে বিচার করবে না। এখানে সবাই তোমার মতো কোনো না কোনো ঝড় পার করে এসেছে। রণদীপ যাবার সময় বলল, বৌদি, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি একটা জরুরি কাজে। ফিরে এসে তোমার সাথে দেখা করব। তুমি চিন্তা করো না, এখানে তুমি নিরাপদ। শেল্টার হোমে আমাকে একটা ছোট কিন্তু পরিষ্কার বিছানা দেলা হলো। আমার পাশের বিছানায় ছিল রাজস্বী নামের একটি মেয়ে। সে আমাকে দেখে হাসল। নতুন এসেছ? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে, রাজস্বী বলল। তার হাসিতে একটা অদ্ভুত সাহস ছিল। সেই রাতে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম, মুক্তির শান্তি। মাথার উপর ছাদ নেই, কিন্তু মনে ভয়ও নেই। শেল্টার হোমের জীবনটা ছিল আমার কাছে একেবারে নতুন। এখানে কঠোর নিয়ম আছে, কিন্তু পরাধীনতা নেই। সকালবেলা উঠে প্রার্থনা, শরীরচর্চা এবং তারপর যার যার কাজ। রাজশ্রী আমার খুব ভালো বন্ধু হয়ে গেল। তার জীবনের গল্প শুনে আমি অবাক হলাম। সেও স্বামীর অত্যাচারে ঘর ছেড়েছিল, সন্তানকে নিয়ে পালিয়ে এসেছিল, কিন্তু সে হার মানেনি। রাজশ্রী আমাকে বলল, ভূমিকা, কান্না করে জীবন কাটানো যায় না। আমাদের নিজেদের লড়াইটা নিজেদেরই লড়তে হবে। নিজের পায়ে না দাঁড়ালে কেউ সম্মান দেয় না। কিরণ ম্যাডাম আমাকে একদিন অফিসে ডাকলেন। তিনি বললেন, ভূমিকা, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি চাইলে আমাদের পরিচিত একটা টেক্সটাইল কারখানায় কাজ করতে পারো। কাজটা হয়তো একটু কঠিন, কিন্তু সম্মানের। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। পরদিন থেকেই আমি রাজশ্রীর সাথে কাজে যেতে শুরু করলাম। প্রথম প্রথম কাজটা খুব কঠিন মনে হলো। মেশিনের আওয়াজ, ধুলোর সুতো আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা আমার অভ্যাস ছিল না। পায়ে ফোসকা পড়ে যেত, কোমরে ব্যথা হতো। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি আর কারও বোঝা হব না। আমি দ্রুত কাজ শিখে নিলাম। আমার হাতের ফিনিশিং খুব ভালো হতে লাগলো। কারখানার পরিবেশটা ছিল খুব ব্যস্ত। মাস শেষে যখন আমি আমার জীবনের প্রথম উপার্জনের টাকা হাতে পেলাম, তখন আমার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। এই সামান্য কয়টা টাকা আমার কাছে কোটি টাকার চেয়েও দামি মনে হলো। কারণ এটা আমার আত্মসম্মানের উপার্জন, কারো দয়ার দান নয়। আমি সেই টাকা দিয়ে আমার মৃত বাবা মায়ের নামে গরিব শিশুদের খাওয়ালাম। এদিকে লোকমুখে শুনলাম রাজীবের কারখানায় আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে গোডাউনের সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। ইন্স্যুরেন্সের টাকা নিয়ে ঝামেলা হচ্ছে। রাশি তাকে ছেড়ে চলে গেছে, পাওনাদাররা তাকে চেপে ধরেছে। শুনে আমার মনে কোনো প্রতিহিংসা জাগল না, শুধু মনে হলো প্রকৃতির বিচার বড় অদ্ভুত। আমি এখন আমার বর্তমান নিয়ে ব্যস্ত। আমি ঠিক করলাম, এই টাকা জমিয়ে আমি আরও পড়াশুনো করব এবং নিজের একটা পরিচয় তৈরি করব। আমি শেল্টার হোমের ছোট বাচ্চাদের পড়াতে শুরু করলাম। তাদের হাসি আমাকে নতুন করে বাঁচার শক্তি দিত। মাস 6 পর একদিন কারখানায় নোটিশ এলো যে মালিকানা পরিবর্তন হয়েছে। পুরনো মালিক লোকসানে পড়ে কারখানা বিক্রি করে দিয়েছেন। নতুন মালিক আসছেন আজ পরিদর্শনে। সবার মধ্যে একটা উত্তেজনা। আমরা সবাই লাইনে দাঁড়ালাম। একটা চকচকে কালো রঙের গাড়ি গেট দিয়ে ঢুকল। গাড়ি থেকে যে ব্যক্তি নামলেন, তাকে দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি আর কেউ নন, রণদীপ। সে এখন অনেক স্মার্ট, চোখে চশমা, পরনে স্যুট বুট। সে সোজা আমাদের দিকে এগিয়ে এলো। আমাকে শ্রমিকদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখে একটা চমক খেলল, কিন্তু সে সবার সামনে কিছু বলল না। সে শুধু হালকা হাসল। পরিদর্শন শেষে সুপারভাইজার আমাকে অফিসে ডাকলেন। আমি ভয়ে ভয়ে অফিসে ঢুকলাম। রণদীপ চেয়ার ছেড়ে উঠে এলো। বৌদি, তুমি এখানে কাজ করছো? আমি জানতাম না। কেমন আছে তুমি? তার কণ্ঠে সেই পুরনো মমতা। আমি বললাম, আমি ভালো আছি ভাই। তুমি এখানে? তুমি এই কারখানার মালিক? রণদীপ বলল, হ্যাঁ, আমি বাবার ভাগের টাকা দিয়ে এই বিজনেস শুরু করেছি। বিদেশ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছি, তাই এই সেক্টরেই ইনভেস্ট করলাম। কিন্তু ভাগ্য আমাকে আবার তোমার কাছে নিয়ে এলো। রণদীপ আমাকে বলল, তোমার আর এখানে শ্রমিক হিসেবে কাজ করার দরকার নেই। তোমার যোগ্যতা অনুযায়ী আমি তোমাকে ফ্লোর ইনচার্জ বা সুপারভাইজার পদে নিয়োগ দিচ্ছি। তোমার অভিজ্ঞতা আর সততা আমার খুব দরকার। আমি আপত্তি করতে চাইলাম, কিন্তু রণদীপ শুনল না। সে বলল, এটা দয়া নয় বৌদি, এটা তোমার যোগ্যতা। আমি দেখেছি তুমি কত পরিশ্রমী।
রণদীপের এই সম্মান আমাকে অভিভূত করল। রণদীপের অধীনে কাজ করা আমার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। সে মালিক হিসেবে যেমন দক্ষ, মানুষ হিসেবেও ততোধিক বিনয়ী। সে আমাকে অফিসের সব খুঁটিনাটি কাজ শিখিয়ে দিল। আমি এখন আর সাধারণ কর্মী নই, আমি পুরো ফ্লোর তদারকি করি। আমার বেতন বাড়ল, সম্মান বাড়ল। আমি শেল্টার হোম ছেড়ে নিজের জন্য একটা ছোট ভাড়া বাড়ি নিলাম। সেখানে নিজের মতো করে সংসার সাজালাম। জীবনটা যে এত সুন্দর হতে পারে তা আমি আগে কখনো ভাবিনি। রণদীপ মাঝে মাঝে আমাকে বাড়ি পৌঁছে দিত। রাস্তায় আমাদের অনেক কথা হতো, সমাজ, রাজনীতি, সাহিত্য সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম। আমি লক্ষ্য করলাম রণদীপের চোখে আমার জন্য একটা আলাদা মুগ্ধতা আছে, কিন্তু আমি সেটাকে প্রশ্রয় দিতাম না। সমাজ, আমার অতীত, আমার ডিভোর্স সব কিছু আমাকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছিল। আমি চাইতাম না রণদীপের মতো ভালো ছেলের জীবনে আমার মতো কোনো দুর্ভাগা বা ডিভোর্সি মেয়ের ছায়া পড়ুক। একদিন বিকেলে রণদীপ আমাকে শহরের এক নামী কফি শপে নিয়ে গেল। সেখানে সে আমাকে একটা খাম দিল। খামটা খুলে দেখি তাতে রাজীবের সই করা ডিভোর্স পেপার। রণদীপ বলল, বৌদি, তুমি এখন আইনত মুক্ত। রাজীবের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। উকিল দিয়ে আমি সব ব্যবস্থা করেছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হলো গলার ফাঁসটা খুলে গেল। রণদীপ কিছুক্ষণ চুপ থেকে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভূমিকা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কিভাবে নেবে। আমি তোমাকে পছন্দ করি, সেই প্রথম দিন থেকে, যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে। তোমার ধৈর্য, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? তার এই প্রস্তাবে আমি চমকে গেলাম। আমি বললাম, রণদীপ, তুমি কি বলছো? এটা অসম্ভব। আমি তোমার বৌদি ছিলাম, আমি ডিভোর্সি, আমার বয়স হয়েছে। সমাজ কি বলবে? লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। রণদীপ আমার হাত ধরে বলল, সমাজ কি বলবে তা নিয়ে আমি ভাবি না। সমাজ তো সেদিনও কিছু বলেনি, যেদিন তোমাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল। আমি তোমাকে চিনি, তোমার মনটাকে চিনি। আমি তোমাকে করুণা করছি না, আমি তোমাকে ভালোবাসি এবং সম্মান দিতে চাই। আমি চাই তুমি আমার পাশে থাকো সারা জীবন। আমি বললাম, না রণদীপ, আমি তোমাকে নষ্ট করতে চাই না। তুমি ভালো কোনো অবিবাহিত মেয়ে দেখে বিয়ে করো। রণদীপ বলল, আমার কাছে ভালোর সংজ্ঞা তুমি। আমি তোমাকে সময় দিচ্ছি, ভেবে দেখো। সে চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। একদিকে আমার প্রতি রণদীপের নিঃস্বার্থ ভালোবাসা, অন্যদিকে সমাজের ভয়। শেষে রাজস্বী আমাকে বোঝালো, ভূমিকা, সমাজ তোকে খাবার দেয় না, সম্মান দেয় না, তাহলে সমাজের কথায় কেন নিজের সুখ বিসর্জন দিবি? রণদীপের মতো মানুষ লাখে একটা মেলে। এরই মধ্যেই খবর পেলাম শাশুড়িমা খুব অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি। রাজীবের হাতে চিকিৎসার টাকা নেই। শুনে আমার খুব খারাপ লাগলো। হাজার হোক তিনি আমার গুরুজন ছিলেন। আমি রণদীপকে বললাম, চলো একবার দেখে আসি। হাসপাতালে গিয়ে দেখলাম শাশুড়িমা জরা জীর্ণ অবস্থায় শুয়ে আছেন। আমাকে দেখে তিনি চিনতে পারলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি হাত জোড় করে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে চিনতে পারিনি, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। রাজীব এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি শাশুড়ির মাথায় হাত বুলিয়ে বললাম, আমি সব ভুলে গেছি মা, আপনি সুস্থ হয়ে উঠুন। হাসপাতাল থেকে বেরিয়ে আমি অনুভব করলাম আমার মনের সব ভার নেমে গেছে। ক্ষমা করার মধ্যেই আসল শান্তি। রণদীপ গাড়িতে ওঠার আগে আমার দিকে তাকিয়ে বলল, তোমার এই মুহূর্তই তোমাকে সবার চেয়ে আলাদা করেছে ভূমিকা। আমি রণদীপের চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার প্রস্তাবটা কি এখনো আছে? রণদীপের মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে বলল, সারা জীবনের জন্য আছে। অবশেষে আমাদের বিয়ের দিন ঠিক হলো। খুব ধুমধাম করে নয়, একেবারেই ঘরোয়াভাবে মন্দিরে বিয়ে হলো। শেল্টার হোমের কিরণ ম্যাডাম, রাজস্বী এবং কারখানার কিছু সহকর্মী উপস্থিত ছিলেন। আমি যখন লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে চিনতে পারছিলাম না। এই সেই ভূমিকা যাকে একদিন অপয়া বলে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই আবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছে। রণদীপ আমাকে সিঁদুর পরিয়ে দিল। তার চোখে ছিল শ্রদ্ধা আর ভালোবাসা। বিয়ের পর আমরা রণদীপের আলাদা বাড়িতে উঠলাম। আমাদের দাম্পত্য জীবন ছিল সুখের।
রণবীপ আমাকে বুঝিয়েছিল বিয়ে মানে শুধু দায়িত্ব পালন নয়, বিয়ে মানে একে অপরের বন্ধু হওয়া। আমি পড়াশোনা শেষ করলাম, মাস্টার্স ডিগ্রি নিলাম এবং এখন আমি সেই শেল্টার হোমের একজন ডিরেক্টর হিসাবে কাজ করছি। রাজিমার শাশুড়িমা এখন গ্রামের বাড়িতে থাকেন, আমি মাঝে মাঝে তাদের খোঁজ নিই, সাহায্য পাঠাই। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে মানুষের জীবনে অন্ধকার সময় আসতেই পারে, কিন্তু ধৈর্য এবং সাহস থাকলে সেই অন্ধকার কাটিয়ে আলোতে ফেরা সম্ভব। কুসংস্কার, যৌতুক প্রথা এবং নারীকে নিচু করার মানসিকতা সমাজের জন্য অভিশাপ। ভূমিকার জীবনের মতো আমাদের সমাজে অনেক নারী অবহেলার শিকার হয়, কিন্তু ভেঙে না পড়ে নিজের পায়ে দাঁড়ানোই আসল যুদ্ধ। আর রণদ্বীপের মতো পুরুষরা সমাজকে শেখায় যে নারীকে সম্মান করাই প্রকৃত পুরুষের পরিচয়। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা কর্মে বিশ্বাসী। নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই। বন্ধুরা, আবার আসবো তোমাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।